আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের সামরিক সরঞ্জামের উপর সরাসরি আঘাত হেনেছে প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের বরাতে শুক্রবার মেহের নিউজ জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার দক্ষিণাঞ্চলীয় তাল আল হাওয়াতে দুটি ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে সরাসরি আঘাত করেন। ওই এলাকায় ব্যাপকভাবে আর্টিলারি মোতায়েন করে রেখেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা খবরে বলা হয়, আল উর্দুনি হাসপাতালের কাছে পরিচালিত এই অভিযানকে সফল বলে বর্ণনা করেছে প্রতিরোধ বাহিনী এবং তাদের বরাতে বলা হয়েছে, হামলায় ট্যাঙ্কের ক্রুরা নিশ্চিতভাবে নিহত অথবা আহত হয়েছেন। এক বিবৃতিতে আল কাসাম এই হামলাকে এই অঞ্চলে জায়নবাদী অপরাধের একটি সুনির্দিষ্ট জবাব হিসেবে বর্ণনা করেছে। একই সময় ইসলামিক জিহাদের সামরিক শাখা জেনিন ব্রিগেড জেনিনের আল দাহর এলাকায় ইসরায়েলি সাজোয়া যানগুলোকে লক্ষ্য করে বোমা হামলার খবর দিয়েছে। প্রতিরোধ গোষ্ঠীটি জানিয়েছে, হামলায় নিশ্চিতভাবে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আঘাতপ্রাপ্ত হয়েছেন। দুই প্রতিরোধ সংগঠন আলাদা বিবৃতিতে অঙ্গীকার করেছে, ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের হুথি আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও একটি নতুন অভিযান পরিচালনা করেছেন। তেল আবিবের বেশ কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক প্যালেস্টাইন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছেন তারা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বরাতে মেহের নিউজ শুক্রবার জানায়, ইয়েমেনের উপর ইসরায়েলি আগ্রাসন এবং গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়। একই সঙ্গে নতুন হামলার ঘোষণা দিয়ে লোহিত সাগর এবং আরব সাগরের অভিযান এলাকায় অবস্থানরত অথবা এই পথ অতিক্রমকারী সব বেসামরিক ও সামরিক কোম্পানিকে তাদের জাহাজের পরিচয় স্পষ্ট করার আহ্বান জানিয়েছে ইয়েমেনি বাহিনী। অন্যথায় আদেশ অমান্যকারীরা লক্ষ্যবস্তুতে পরিণত হবেন এবং এর সম্পূর্ণ দায়ভার তাদের বহন করতে হবে। সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, তাদের দেশের প্রতিরক্ষা এবং গাজার সমর্থনে আরও অভিযান চালাবেন এবং ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া এবং এর অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আরও তীব্রতার সঙ্গে অভিযান চলবে। এ নতুন অভিযানের ঘোষণা এমন সময় দেওয়া হলো যখন ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামোতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে কমপক্ষে 8 জন নিহত এবং 142 জন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজার ক্রমবর্ধমান গণহত্যামূলক যুদ্ধের পর ইয়েমেনি বাহিনী ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি কৌশলগত সামুদ্রিক অবরোধ কার্যকর করেছে। একই সঙ্গে গাজার ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে চলেছেন তারা। পাশাপাশি গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনি বাহিনী। তারা জানিয়েছেন, ইসরায়েল গাজায় স্থল ও আকাশ পথে হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে 65,549 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে উঠলে শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেছেন। গাজায় গণহত্যামূলক যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদে তারা ওয়াকআউট করেন। সিবিসি নিউজ জানিয়েছে, নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি দল একযোগে জাতিসংঘের হল ত্যাগ করেন। তার বক্তব্য চলাকালীন হল জুড়ে শোরগোল শোনা যায়। এ সময় মার্কিন প্রতিনিধি দল করতালির মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানালেও ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়া পরে উপস্থিত ছিলেন। ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্য, গাজার সংঘাত, ইরান সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। ঠিক এই সময় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গাজায় সংঘাত বন্ধ এবং হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবিতে চলছিল বিক্ষোভ। এর আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইসরায়েলি ও ইহুদিরা। এদিন ফিলিস্তিনের পক্ষেও নিউ ইয়র্কে বিক্ষোভ হয়। গাজায় যুদ্ধাপরাধ অব্যাহত রাখায় নেতানিয়াহু আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ একাধিক দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। এ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে, যাতে ইসরায়েলকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি
প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘ পাঠানো একাধিক চিঠিতে বিশ্ব নেতাদের নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানান। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন। হামাস বলেছে, সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের আগে বিভিন্ন দেশের প্রতিনিধিদের গণহারে বেরিয়ে যাওয়া প্রমাণ করেছে গাজা যুদ্ধের কারণে ইসরায়েল এখন গণবিচ্ছিন্ন। হামাসের রাজনৈতিক কার্যালয় প্রধানের মিডিয়া উপদেষ্টা তাহের আল নৌনো এক বিবৃতিতে বলেছেন, নেতানিয়াহুর ভাষণ বয়কট করা ইসরায়েলের বিচ্ছিন্নতার স্পষ্ট বহিঃপ্রকাশ। হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জত আল রিস্ক বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে গণহত্যায় সহায়তাকারী একটি দল ছাড়া আর কেউ ছিল না, যারা শুধু গণহত্যার সমর্থনে করতালি দিতে ইউএন হলে প্রবেশ করেছিলেন। শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় তার এবং ইসরায়েলের সামরিক বাহিনীর মাধ্যমে সংঘটিত গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও পদ্ধতিগত অনাহারের নির্লজ্জ অস্বীকারের অভিযোগ এনেছে হামাস। ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলিদের ইঙ্গিত করে সংগঠনটি বলেছে, তিনি যদি সত্যি তার বন্দীদের জন্য চিন্তিত করতেন, তবে তিনি গাজায় নিষ্ঠুর বোমা হামলা, গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ বন্ধ করতেন। কিন্তু তিনি এর বদলে মিথ্যা বলছেন এবং তাদের জীবনকে বিপন্নের মুখে ঠেলে দিচ্ছেন। এদিকে ইসলামিক জিহাদের সেক্রেটারি জেনারেল জিয়াদ আল নাখালা জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া নেতানিয়াহুর হুমকি উড়িয়ে দিয়ে বলেছেন, এ ধরনের বাগাড়ম্বর নতুন কিছু নয়। আল নাখালা জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ ১০০ বছর ধরে প্রতিরোধের পতাকা তুলে ধরেছে, তারা হুমকি ও মিথ্যার কারণে দুর্বল হয় না। তিনি আরো বলেন, যত বড়ই আত্মত্যাগ হোক না কেন, ফিলিস্তিনিরা অপরাধী হত্যাকারীদের কাছে আত্মসমর্পণ করবেন না বা তাদের অধিকার ত্যাগ করবেন না। এর আগে ফিলিস্তিনি জাতীয় উদ্যোগের সেক্রেটারি জেনারেল মুস্তাফা বারঘুতি আল মায়াদিনকে বলেছিলেন, জাতিসংঘের এই ঘটনা বিশ্ব মঞ্চে ইসরায়েলের গভীরতর বিচ্ছিন্নতাকেই তুলে ধরে। বারঘুতি নেতানিয়াহুর বক্তব্যকে মিথ্যায় পরিপূর্ণ বলে বর্ণনা করেন, যেখানে অপরাধীকে ভুক্তভোগীর অবস্থানে বসানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব পরিবর্তিত হচ্ছে, ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সতর্ক করে বলেছেন, গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েল তার অবশিষ্ট বন্ধুদেরও হারানোর ঝুঁকিতে পড়বে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে মধ্য ডানপন্থী এই গ্রিক নেতা বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে হাজার হাজার শিশুর মৃত্যু কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না। তিনি বলেন, গ্রিস ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে, তবে গাজার মানবিক বিপর্যয়ে আমাদের খোলাখুলি এবং স্পষ্টভাবে কথা বলতে কোনো বাধা নেই। মিৎসোটাকিস সতর্ক করে বলেন, এই ধারা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত তা ইসরায়েলের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক সমর্থন কমে যাবে। এদিকে শুক্রবার জাতিসংঘে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, যুদ্ধ চলবে। পশ্চিমা নেতাদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ডজন খানেক পশ্চিমা দেশ সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় এই অভিযোগ করেন নেতানিয়াহু। খবরে বলা হয়, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নিউ ইয়র্ক যাওয়ার পথে ফ্রান্সের আকাশ সীমা এড়িয়ে গিয়েছিল নেতানিয়াহুর উড়োজাহাজ। তবে যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আর আইসিসির সদস্য নয়, তাই সেখানে তার গ্রেপ্তার হওয়ার শঙ্কা নেই। ইসরায়েলের সামরিক ও পারমাণবিক কর্মসূচি থেকে পাওয়া বিপুল গোপন নথির নতুন তথ্য প্রকাশ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এসব নথিতে ১৮৯ জন পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞের মূর্ণ নাম, ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং ইসরায়েলের অস্ত্র প্রকল্পের সঙ্গে তাদের পেশাগত সম্পর্কের বিস্তারিত অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ডকুমেন্টারিতে জানানো হয়, মাকড়সা জাল নামে জটিল এক অভিযানে এই বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করেছেন ইরানি গোয়েন্দারা। এসব নথির মধ্যে রয়েছে পরমাণু বিজ্ঞানীদের পাসপোর্ট কপি, সামরিক যন্ত্রপাতির ছবি, নকশা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার প্রমাণাদি। খবরে বলা হয়, গোপন ভোল্ট থেকে প্রাপ্ত নথিতে এমন সব স্থাপনার নকশা রয়েছে যেগুলো শান্তিপূর্ণ গবেষণার পাশাপাশি সামরিক কাজে ব্যবহারযোগ্য। ইরানের গোয়েন্দা মন্ত্রী সাইয়েদ ইসমাইল খাতিব জানিয়েছেন, ইরানি বিশ্লেষকরা এখনও এসব উপাদান খতিয়ে দেখছেন এবং তালিকাটি আরও বিস্তৃত হচ্ছে। মন্ত্রী জানান, ডকুমেন্টারিতে দেখানো হয়েছে কিভাবে ইরানের গোয়েন্দা সংস্থা এই তথ্য ভাণ্ডার হাতে পায়, যেখানে গবেষক, বিজ্ঞানী ও অস্ত্র প্রকল্পের সিনিয়র ম্যানেজারদের তালিকা রয়েছে। এদের মধ্যে মার্কিন ও ইউরোপীয় বিজ্ঞানীরাও রয়েছেন যারা সংশ্লিষ্ট কর্মসূচির সঙ্গে জড়িত। ইসমাইল খতিব বলেন, ইরানি গোয়েন্দারা বহুস্তরীয় জটিল এক অভিযানে অংশ নিয়ে শত্রু শাসনের গোপন ভল্টে প্রবেশ করে পারমাণবিক, সামরিক, গোয়েন্দা ও বৈজ্ঞানিক খাতের তথ্য সংগ্রহ করেন।
তিনি আরও জানান, এই ভান্ডারে সংবেদনশীল দ্বৈত ব্যবহারযোগ্য সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনাসমূহে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এছাড়াও এমন নথি রয়েছে যা থেকে প্রমাণিত হয় ইসরায়েলি কর্মকর্তারা এবং মার্কিন সিনেটররা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় প্রভাব খাটিয়েছেন এবং তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গোপন তথ্য পেয়েছেন। ইরানের গোয়েন্দা মন্ত্রী জানান, জুন মাসে 12 দিনের যুদ্ধ চলাকালীন এসব নথি থেকে সংগৃহীত স্থানাঙ্কের ভিত্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের কিছু স্থাপনা লক্ষ্য বস্তুতে পরিণত করে। তিনি বলেন, প্রকাশিত তথ্য মোট প্রাপ্ত নথির একটি ক্ষুদ্র অংশ। তবে মন্ত্রীর মতে এই সীমিত প্রকাশ শত্রু শাসনের দীর্ঘদিনের গোপনীয়তা ও এর পৃষ্ঠপোষকদের ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে এবং তাদের পারমাণবিক অস্পষ্টতার অবসান ঘটিয়েছে। মন্ত্রী আরও জানান, ইসরায়েলের পারমাণবিক প্রতিষ্ঠান, সামরিক সংস্থা, এমনকি সাধারণ নাগরিকদেরও একটি বড় অংশ ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা করেছে। তারা এই বিপুল নথি শত্রুর বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে ইরানে নিয়ে আসতে সহায়তা করেছেন। এই সহযোগিতার পেছনে দুটি প্রধান উদ্দেশ্য কাজ করেছে। প্রথমত, আর্থিক প্রণোদনা ও অর্থপ্রাপ্তি। দ্বিতীয়ত, দুর্নীতিগ্রস্ত ও অপরাধী নেতানিয়াহুকে ঘিরে তাদের গভীর ঘৃণা, যা প্রতিশোধমূলক পদক্ষেপে রূপ নেয়। এর আগে 2025 সালের জুনের শুরুতে ইরানের জাতীয় টেলিভিশন জানায়, তেহরান ইসরায়েল থেকে অসংখ্য কৌশলগত ও সংবেদনশীল তথ্য ও নথি সংগ্রহ করেছে। এর মধ্যে পারমাণবিক স্থাপনা ও প্রতিরক্ষা পরিকল্পনার ফাইলও ছিল। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।